করা হয়েছে প্রজ্ঞাপনে। আওয়ামী লীগ 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে গুলিস্তানের 0 পয়েন্টে কর্মসূচি ঘোষণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি জানালেও ব্যাপক হামলা, আক্রমণ এবং প্রতিরোধের মুখে বলার মতো উপস্থিতি দেখা যায়নি তাদের। তাই আলোচিত হচ্ছে 0 পয়েন্টে 0 পারফরমেন্স আওয়ামী লীগের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের ফেসবুক বার্তা প্রসঙ্গে তার বক্তব্যে ব্যঙ্গ করে বলেছেন, দেখা না দিলে বন্ধু কথা কইও না। ঠিক যেভাবে বিদেশে থাকা বিএনপি নেতা তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ শাসনামলে ব্যঙ্গ করে বলেছিলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, যিনি আজ আমার লাগামহীন প্রশ্নের মুখোমুখি হতে দেখা দিচ্ছেন পালস অফ পলিটিক্সে। সাদ্দাম হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজন পালস অফ পলিটিক্সে। বেশ অনেকগুলো প্রশ্ন করব আপনার কাছে। শুরু করি যে আপনার মনে পড়বে যে আপনি একটা আয়োজনে আপনারই এক বক্তৃতায়, তখন আপনাদের দল ক্ষমতায় ছিল, তখন বলছিলেন যে তারেক রহমান প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বিদেশ থেকে দল পরিচালনা করছেন, ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করছেন। আপনি সেই প্রসঙ্গে বলছেন যে আপনি দেশে আসবেন না, বিদেশে বসে কথা বলবেন, এরকম কাপুরুষিত রাজনীতির কথা বলছেন। এবং সেই প্রসঙ্গে আপনি এক গানের একটা লাইন উল্লেখ করেছিলেন, দেখা না দিলে বন্ধু কথা কইও না। এখন আপনার এবং আপনার দলের উদ্দেশ্যে এই লাইনটি ব্যবহার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সার্জিস ওনারা। এই বিষয়টি থেকে আপনারা বা আপনি বিব্রত? না, প্রথম কথা হচ্ছে যে আমাদের অবস্থান তো আমাদের এই মুহূর্তে নানা কারণে, পারিপার্শ্বিক কারণে আহ, এবং একই সঙ্গে সরকারের বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের কারণে আমরা প্রকাশ করতে পারছি না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের নেতাকর্মীরাই আমাদের দল পরিচালনা করছে। আমাদের তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছে, ছাত্রলীগের কর্মী যারা রয়েছে, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে, তারাই নিজেদের ঐক্যবদ্ধ করছে, সমস্ত ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছে। আর আমরা বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই আমরা কর্মকৌশলগত কারণে হয়তো আমাদের আহ, আমাদের কর্মকাণ্ডের কিছুটা পরিবর্তন আসতে পারে, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সবসময় আমাদের সাধারণ শিক্ষার্থী, আমাদের অভ্যন্তরীণ কর্মকাণ্ড সেটির ভিত্তিতে আমরা পরিচালনা করছি এবং প্রকাশ্যে আমাদের কর্মকাণ্ড চলমান রয়েছে। সেটির আলোকে আমাদের কর্মসূচি আগামীতে। আওয়ামী লীগ মূল দলের একটি 10ই নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে ডাক দিয়েছিল জমায়েতের 0 পয়েন্টে গুলিস্তানের, কিন্তু সেখানে আমরা খুব বেশি উল্লেখযোগ্য পরিমাণে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখি নাই। এটাকে বলা হচ্ছে, অনেকে এভাবে বলছেন যে 0 পয়েন্টে 0 পারফরমেন্স দেখালো আওয়ামী লীগ। এরকমটি কেন হলো? তো প্রথম কথা হচ্ছে যে এই কর্মসূচি পালন করার জন্য ছাত্রলীগের অনেক নেতাকর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী অংশগ্রহণ করার জন্য সেখানে গেছে, বিক্ষিপ্তভাবে মিছিল করেছে, নানা জায়গায় সমবেত হয়েছে। সবখানেই কিন্তু পুলিশ তল্লাশি ছিল, সবখানেই তারা ফোন চেক করেছে, মোবাইল চেক করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা ব্যবহার করার চেষ্টা করেছে এবং জোরপূর্বক একটি দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমাবেশ করার যে অধিকার রয়েছে, সেটির আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, সেই জায়গাটি বেদখল করে তারা নিজেদের কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে। এবং আপনারা প্রতিরোধ গড়ে তুলেছেন বলছে, সেই প্রতিরোধের প্রসঙ্গে আসে। আপনি বলছিলেন যে কিভাবে আপনাদেরকে আটকানো হয়েছে, মোবাইল ফোন চেক করা হয়েছে। আপনাদের কি মনে পড়ে যে 2022-এর 10ই ডিসেম্বর বিএনপির একটা বড় সমাবেশ করার কথা ছিল এবং হয়েওছে, তার তখন ঠিক একই রকমভাবে পুলিশ এবং পুলিশের সাথে মিলে ছাত্রলীগের নেতাকর্মীরা তখন ঢাকায় আগত মানুষদের মোবাইল ফোন চেক করেছে। সবগুলো গণমাধ্যমে এই খবরগুলো আমরা দেখেছি। তখন ওইটা প্রশ্ন উঠেছে, ছাত্রলীগ কোন ম্যান্ডেটে বা কোন ক্ষমতা বলে সাধারণ মানুষের মোবাইল চেক করে? একই রকম বাস্তবতা এখন কি আপনাদের দিকে বুমেরাং হয়ে আসছে কিনা? বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করার সময় বা আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অভ্যন্তরে ছাত্র রাজনীতি হোক বা সার্বিকভাবে জাতীয় রাজনীতির পরিমণ্ডল হোক, সবখানেই তো সমাবেশ করা যায়নি, এই ধরনের রেকর্ড খুব আছে বলে আমি মনে করি না। সমাবেশ সবাই করতে পেরেছে। আমাদের বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু সবাই যার যার মতামত প্রকাশ করেছে, সংগঠিত হয়েছে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের মতামত তুলে ধরেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংগঠনগুলো তাদের ক্রিয়াশীল ভূমিকা আহ, পালন করেছে। সংসদীয় রাজনীতি, রাজপথের রাজনীতি দুটোই তো চলমান ছিল। আর আজকে কি সেই বাস্তবতা রয়েছে যেখানে এক ধরনের সমাবেশ করার সুযোগ, তাদের মতামত প্রকাশ করার সুযোগ, কিংবা এই ফ্যাসিস্ট সরকারের বয়ানের বাইরে গিয়ে নিজস্ব মতামত বলার সুযোগ, সেই বাস্তবতা তো বাংলাদেশে নেই, বরং দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক বলে আমি মনে করি। আপনি মনে করছেন ডাক দিয়ে নেতাদের কেউ নাই, শুধু কর্মীদের উপর ভর করে নেতারা মানে সব পালিয়ে থাকলেন, এই বিষয়টা কর্মীদের কাছে বিষয়টা কেমন? কর্মীরাই যুগে যুগে ছাত্রলীগ আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছে। এবং আপনি যেটি বলছেন যেটি এক ধরনের সাংগঠনিক শূন্যতা কিনা, কিংবা রাজনৈতিক যে স্ট্রাকচার রয়েছে সেটির প্রত্যাশিত রিফ্লেকশন ঘটছে কিনা, দেখুন 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় তো আমাদের বাংলাদেশে
আমি যেটি বলছিলাম যে সাংবিধানিক অধিকার হোক, মৌলিক মানবাধিকার হোক, নিজের জীবন নিয়ে চলার বাস্তবতা হোক, সেটি কিন্তু নেই। তো স্বাভাবিকভাবেই ধাপে ধাপে একটি রাজনৈতিক দল একটি অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। তো আমরা প্রথম ধাপগুলো অতিক্রম করছি। নেতৃত্বের সংযোগ তো অবশ্যই রয়েছে, এবং সেটির মাধ্যমে তো এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো পর্যায়ে তো এটি সংগঠিত হচ্ছে, এবং সেটির আলোকেই তো আমাদের এই কর্মসূচিগুলো সাফল্যমণ্ডিত হচ্ছে। একই সঙ্গে আমরা এটিও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের গোটা বাংলাদেশে গ্রামে গঞ্জে মফস্বলে যেসব নেতাকর্মীরা রয়েছে, তারা, আমরা সবসময় বলেছি, তারাই সংগঠনের প্রাণ, তারাই সংগঠনের মূল নেতৃত্ব দেয়, এবং তারাই সংগঠনের পথ নির্দেশ করে। যে সাংগঠনিক যে ধারাবাহিকতার ক্ষেত্রে বা সাংগঠনিক কাঠামোর ক্ষেত্রে যে শূন্যতা রয়েছে বলে বাইরে দৃশ্যমান হচ্ছে, সেটিও ক্রমান্বয়ে কেটে যাবে বলে কেটে যাবে বলছেন। নেতৃত্বের সংযোগ তো নিশ্চয়ই আছে, আপনি বলছেন। সেই নেতৃত্বের সংযোগের জায়গায় একটু জানতে চাই। আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী আপনাদের দলের নেত্রী শেখ হাসিনা, তার কিছু ফোন আলাপ ফাঁস হচ্ছে, এবং সেই ফোন আলাপের মধ্যেও এই সংযোগের জায়গাটা আমরা দেখেছি। যাই হোক, আমি সেই সংযোগের জায়গাটা কিন্তু পরে আসি। প্রথমে একটু যদি মানে আপনার কাছ থেকে জানতে চাই, স্পষ্ট হতে চাই যে তার যে ফোন আলাপগুলো লিক হচ্ছে, এগুলো কি আসলে লিক হচ্ছে, অনুচিতভাবে কেউ লিক করে দিচ্ছে, বিষয়টা কি এরকম, নাকি আসলে শেখ হাসিনা নিজেই লিক করছেন বা চাচ্ছেন বলেই লিক হচ্ছে, নাকি এআই দিয়ে? আপনারা আসলে কি জানেন? দেখুন, এটি তো এক একটি ক্ষেত্রে এক এক রকম কেস, এবং আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কোন ধরনের অডিও রেকর্ড তারা তৈরি করবে। এই সরকারের নিজস্ব প্রয়োজনই, অবৈধ সরকার নিজস্ব প্রয়োজনই কিন্তু বিভিন্ন ধরনের অডিও রেকর্ড ছড়ানো, বিভিন্ন ধরনের গুজব ছড়ানো, মানুষের জনমতকে বিভ্রান্ত করা, এই ঘটনাগুলো কিন্তু অহরহই ঘটাচ্ছে। যে কারণে তারাই আসলে বলতে পারবে যে তারা কোন উদ্দেশ্য করছে, কেন করছে, সেটি তারাই বলতে মানে পারবে। কে করছে? দেখুন, আমরা কিন্তু স্পষ্ট করে বলছি যে এটি বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, জনমতকে হুম। বিভ্রান্ত করা, গুজব ছড়ানো, এবং এই ধরনের তথ্য সন্ত্রাসের আশ্রয় গ্রহণ করা, এগুলো এবং যে একটি রাজনৈতিক যখন কর্মসূচি ঘোষণা করা হয়, সেটিকে ব্যাহত করার জন্য বা সেটি সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই অবৈধ সরকারি বিভিন্ন তাহলে কি ধরনের আপনি নিশ্চিত, কলাকৌশল বা আশ্রয়। আপনারা নিশ্চিত যেটা শেখ হাসিনার ফোনালাপ নয়? দেখুন, আমি কিন্তু বলছি যে সাংগঠনিক ভাবে যেগুলো ব্যবহার করা হচ্ছে আহ, দলের বিরুদ্ধে, দলের কর্মসূচির বিরুদ্ধে, এবং জনমতকে বিভ্রান্ত করার জন্য, সেগুলো অবশ্যই এই সরকারের কলাকৌশলের কারণে করা হচ্ছে। মানে হ্যাঁ, সেগুলো এই সরকারের কলাকৌশলের কারণে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না। যেমন সবশেষ যে ফোনালাপটির বিষয়ে ব্যাপক আলোচনা হলো, যে সেই ফোনালাপে শোনা যাচ্ছে শেখ হাসিনা অপর প্রান্তে থাকা কাউকে নির্দেশ দিচ্ছেন যে 10ই নভেম্বরের এই সমাবেশের বিষয়, সেখানে জমায়েত হতে হবে, তার বা বঙ্গবন্ধুর ছবি নাই, সেখানে ট্রাম্পের ছবি নিয়ে জমায়েত হতে বলা হচ্ছে। এবং আমরা আসলে কার্যত সেরকমটার চেষ্টা দেখেছি, এরকম অনেকে গ্রেপ্তারও করা হয়েছে। আহ, এগুলো কি আসলে ভুল বার্তা আসছে, বা এগুলো সরকারের কৌশল? এটা শেখ হাসিনার ফোনালাপ না? এটি নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে। এটি নিয়ে ইতিমধ্যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটি যে বিভ্রান্ত, এটি যে আচ্ছা। গুজব ছড়ানোর জন্য, এটি কিন্তু ইতিমধ্যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে। আচ্ছা, এটা বিভ্রান্ত, এটা গুজব ছড়ানো। আপনার বক্তব্য থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আপনারা তাই মনে করছেন। আপনার কাছে একটু এটি জানতে চাই যে আপনি এটি কি বলবেন যে আপনি এখন আম, কোথায় আছেন? এটি আমি শুরুতেই বলেছি যে এখানে নিরাপত্তাজনিত বাস্তবতা আমাদের, সেটির কারণে এটি প্রকাশ্যে বলার সুযোগ নেই। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন না। এরকমটা বলা হয়েছে যে মানে 5ই আগস্টের পরে বা 5ই আগস্টের ওই সময়টাতে আপনি আসলে সিলেট সীমান্ত দিয়ে বোরকা পরে পালিয়ে গেছেন, বোরকা সাদ্দাম বলেও অনেকে বলছে। এই বিষয়টি থেকে আপনি কোনো প্রতিক্রিয়া দিবেন? না, এটি সঠিক নয়। এই বিষয়টা ঠিক না বলে বলছেন। আহ, আহ, এই এই আন্দোলনের মানে মানুষের মনে, যে দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে এই প্রশ্নটি খুব জাগে যে যখন আপনারা আসলে নেতারা সবাই, যেটি আমি একটুখানি প্রশ্নের ধাঁচে আগের বারেও বলছিলাম, আপনারা নেতারা, শীর্ষ নেতারা সবাই দেশ ছেড়ে চলে গেলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে। এখনও বলছে নিরাপত্তার স্বার্থে কোথায় আছে সেটা বলবেন না। আপনাদের কর্মীরা যে দেশে আছে, তাদের জন্য কি আপনারা মানে সেই অনুভবটা করেন? আপনাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার ছোট বোনকে নিয়ে শুধুমাত্র চলে গেলেন। তার যারা শেখ পরিবারের যারা, তারাও সবাই দেশের বাইরে নানান রকমভাবে চলে গেছেন বলে আমরা জেনেছি। এটা কি আপনারা অনুভব করেন যে নেতাকর্মীরা, তাদেরকে এখন বলা হচ্ছে এতিম লীগ? না, দেখুন, আমাদের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যে ধরনের ষড়যন্ত্রমূলক পরিবেশ তৈরি করা হয়েছিল, হুম। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা তো জীবন বিপন্নেরই শিকার হয়েছিল। দেশরত্ন শেখ হাসিনা বেঁচে আছেন বলেই তো বাংলাদেশের মানুষ এখন অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে, কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে। একজনের সাংবিধানিক ধারাবাহিকতা, আইনের শাসন যেন সুপ্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে, বাংলাদেশের মানুষ যে এই অবৈধ সরকারের সমস্ত ধরনের নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য গড়ে তোলার কথা ভাবছে, প্রতিবাদ প্রতিরোধে ইস্পাত দৃঢ়ভাবে সংগ্রামীকে এগিয়ে নেওয়ার কথা ভাবছে, এটি তো সম্ভব হয়েছে একমাত্র দেশরত্ন শেখ হাসিনার জীবন বেঁচে যাওয়ার কারণে।
এবং আপনি দেখবেন যে 1 থেকে 14 তারিখ গোটা বাংলাদেশে কিন্তু রাজাকার ইস্যুটা শান্তিপূর্ণভাবেই, সামনে আসলে কে নিয়ে আসলো? হ্যাঁ এটি তো ইতিমধ্যেই সবার কাছেই পরিষ্কার, বিশেষ করে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে এটি পরিষ্কার কিভাবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হুম। বক্তব্যকে বিকৃত করা হয়েছে, বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং আন্দোলনকারীদের এক দিকে আন্দোলনকারীদের উস্কে দেওয়ার জন্য এই পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে। 14 জুলাই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, এবং যারা আজকে তাদের মুখোশ উন্মোচিত করছে, তারা তাদের রাজনৈতিক পরিচয় সামনে নিয়ে আসছে, তখন তারা তাদের অরাজনৈতিক পরিচয় ছিল এবং সেটির মাধ্যমে তারা এই এই রাজাকারের রাজনীতিকে এক ধরনের বৈধতা প্রদান করা, এক ধরনের উস্কানিমূলক পরিবেশ তৈরি করা এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতিকে একটি ভিন্ন খাতে কিন্তু ঠেলে আপনি দেওয়া, বলছেন যেটি উস্কানিমূলক সূচিত হয়েছিল পরিবেশটা 14 তৈরি জুলাইয়ের করলো মাধ্যমে। সেই আন্দোলনকারীরা, কিন্তু মানে সেই বক্তব্যটা খুব আলোচিত এবং সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে আম, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে। মানে এই বক্তব্যটা শুনতে কি যারা আন্দোলন করছে তারা, তাদের জন্য কি এটা সুখকর, একটা সুন্দর কোনো দেখুন, এই বক্তব্য? বক্তব্যের কোথায় আন্দোলনকারীদের রাজাকার বলা হয়েছে? প্রথম কথা হচ্ছে এই বক্তব্যের কোথাও কোনো ব্যাখ্যাতে এটি বলার সুযোগ নেই যে এই ব্যাখ্যাতে যে অভিযোগটি নিয়ে আসা হয়েছে বা যে বিষয়টিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে একটি ভিন্নতর পরিবেশ তৈরি ছাত্ররা তো করার চেষ্টা বলেও করা। নাই যে রাজাকারের নাতিপুতিদের কোটা দিতে হবে, তাহলে এই বক্তব্যটা না না, প্রধানমন্ত্রী, তৎকালীন এখানে দেখুন, প্রধানমন্ত্রী এখানে কেন বললেন? শিক্ষার্থীদেরকে 11 তারিখের পরে যখন আদালতে রায় প্রদান করা হলো, তারপরে আন্দোলন কিন্তু একটি স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ কম এসেছিল, শিক্ষার্থীদের সন্তোষ ছিল। এরপরে এই ইস্যুটিকে ব্যবহার করে এক ধরনের এটি তো স্বাভাবিকভাবে এক ধরনের তথ্য বিকৃতি, সেটির মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বলা হয়েছে। এই বক্তব্য ব্যাপকভাবে না, কিন্তু প্রচারণা কিন্তু শেখ হাসিনা তো অপকৌশলের এটি মাধ্যমে। বলেছিলেন, তাই না সাদ্দাম? এটি তো বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে, এই বক্তব্যটি তো শেখ হাসিনা। না, এটির মাধ্যমে তো আন্দোলনকারীদের রাজাকার বলা হয়নি, এটির মাধ্যমে তো এটি একটি আলোচনার প্রেক্ষিতে, একটি প্রশ্নোত্তরের প্রেক্ষিতে এই ধরনের আলোচনাটি এসেছে। কিন্তু এটির মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বলা, শিক্ষার্থীদেরকে এই 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 অভিযোগে অভিযুক্ত করা, এই ধরনের কোনো বক্তব্য তো আসেনি। তো এই বক্তব্যকে অবশ্যই ভুলভাবে উপস্থাপন করা হয়েছে শিক্ষার্থীদের সামনে। কিন্তু আমি সেটি